জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। 31 ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশন হবে আগামীর বাংলাদেশের দলিল। এই ঘোষণাপত্র কোনো দলের নয়, এটি দল মত নির্বিশেষে সবার। বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এই কথা জানান। আরও বলেন, 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে 24-এর লিখিত দলিল। এদিন নাৎসিবাদী দল আওয়ামী লীগকে ইশতেহারের মাধ্যমে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানান ছাত্রনেতারা। এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামী বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি, আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, কাল থেকেই সাংবাদিকরা অস্থায়ী পাসের ভিত্তিতে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে 200 রিপোর্টার ও 40 জন ভিডিও জার্নালিস্টকে অস্থায়ীভাবে পাস দেওয়া হবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের সাথে আলাপে আজাদ মজুমদার বলেন, কার্ডগুলো নিয়ে রিভিউ করছে সরকার। সাংবাদিক নামধারী কোনো দালালকে সচিবালয়ের কার্ড দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা চলছে, চাইলে আলামত বিদেশেও পাঠানো হবে। এছাড়াও শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। কোনোভাবেই বলা হয়নি যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে। কেউ যদি এটা ধরে নেয় যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, সেটা তার নিজস্ব অজ্ঞতাই আমি বলবো। এই সিদ্ধান্তটা সাময়িক, এটা একেবারেই তদন্তের প্রয়োজনে, এবং সচিবালয়ের যে ক্রাইমের যে লক্ষণগুলো যেটা সন্দেহ করা হচ্ছে, এগুলোকে প্রোটেক্ট করার জন্য, যাতে বেশি মানুষ সেখানে প্রবেশ করলে এগুলা নষ্ট হতে পারে তাদের আলামতগুলো, সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এর আগে দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, আগের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তবে কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আরও বলেন, নতুন করে সীমিত সংখ্যক পাস স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় ইস্যু করবে। আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল, সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার। তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না। আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো, এবং সেক্ষেত্রে নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনবো। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। জুলাই আগস্টের আন্দোলন কারোর একক অবদান নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে বিএনপির ঢাকা দক্ষিণের নবনির্বাচিত নেতৃত্বের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সংবিধান কোনো খসড়া খাতা নয় যে ছুঁড়ে ফেলে দেয়া যাবে। যৌক্তিক সংস্কারের সুযোগ আছে, কিন্তু শহীদদের রক্তে লেখা সংবিধান বাতিল করে নয়। সমন্বয়কদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনে যখন ভাটা পড়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ জনতা আর বিএনপির নেতাকর্মীরা এগিয়ে যায়। তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সচিবালয়ে আগুন লাগালো এক পক্ষ, আর দায় আসলো সাংবাদিকদের উপর। মূলত সঠিক সংবাদ যাতে না আসে, সেজন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ বন্ধ করা হয়েছে। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আজও বলে না, আমিও বলছি না। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কথা বলার অধিকার চায়। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান,
সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ৩১ দফার মাধ্যমে ১.৫ বছর আগেই বিএনপি প্রস্তাব করেছে বাংলাদেশ কেমন হবে, তাই নতুন করে সংস্কার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিএনপির ৩১ দফা সংস্কারে সকল রাজনৈতিক দলের সমর্থন আছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা ১.৫ বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে ৬ বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, এই মনোজগৎটা বুঝতে হবে সবাইকে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে সরকার, তবে ভারতের পাশাপাশি দেশের ভেতরেই কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন। ৫ আগস্ট পরে একটি দল ইসলামী ব্যাংক দখল করেছে, টেন্ডারবাজি সহ বিভিন্ন আত্মসাতের সাথেও তারা জড়িত বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নতুন বছরে জনগণের প্রত্যাশা হলো ভোটাধিকার ফিরে পাওয়ার এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, ৫ই আগস্টের পর আপনাদের আত্মসাতও তো জনগণ দেখেছে। কারা পায়ের রগ কাটে তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না। আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন, আপনারা অন্য কিছু করেন না। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছে স্থানীয় সরকার সংস্কার কমিশন, এমনটাই জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। চট্টগ্রামে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সবশেষে স্থানীয় সরকার নির্বাচনে সরকার প্রায় ২৩,০০০ কোটি টাকা খরচ করেছে, অথচ মাত্র ৫০০ থেকে ৬০০ কোটি টাকাতেই স্থানীয় সরকার নির্বাচন করা যায়। এজন্য স্থানীয় সরকারের সমস্ত নির্বাচন একসাথে করার ব্যাপারে আলোচনা চলছে। তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে হয়, যেখানে শীর্ষ পদ অর্থাৎ চেয়ারম্যান, মেয়র পদে সরাসরি নির্বাচন করা যায়। এটাকে সংসদীয় পদ্ধতিতে রূপান্তরের প্রস্তাবও কমিশনের কাছে আছে। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে নারী সংরক্ষিত আসনের পদ্ধতিতেও কমিশন পরিবর্তন আনতে চায় বলে জানান তিনি। কিছু বাস্তবায়ন হয়েছে, কিছু বাস্তবায়ন হয় নাই। চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ ৩ দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। সকাল ৮টা থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে তারা এই অবস্থান নেন। দুপুর ১টার দিকে ৩ বাহিনীর প্রধানের নির্দেশে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমন্বয়কদের সাথে বৈঠক করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপরই সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদের দাবিগুলো পর্যালোচনা করে মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে সকাল থেকে জাহাঙ্গীর গেটে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করছেন মাহফুজ আলম, সরাসরি চলে যাচ্ছি সেখানে। জায়গা হিসেবে যাতে সারা দুনিয়ার কাছে উপস্থাপন করতে পারে, এই জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও আমরা আলোচনা করেছি, বিশেষ করে পাবলিক ডিপ্লোমেসি এবং বাংলাদেশের সফট পাওয়ার কিভাবে হচ্ছে যে এক্সার্ট করা যায় বাইরের দেশগুলোতে এবং কিভাবে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারি। এটা খুবই ইন্টারেক্টিভ সেশন ছিল, সবাই কথা বলেছেন এবং আমরা তাদের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। পররাষ্ট্রনীতিতে যেটা বলছেন ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইস্টনান, সেটা হচ্ছে যে আমাদের একটা মোটো আকারে ছিল, এটা খুব বেশি পরিবর্তন হয় নাই, বরং আমরা যেটা চাই যে একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগম্যাটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা আগে যেই অবস্থা ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল, কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক, নট কোনো দল অথবা কোনো কাল্ট, বরং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এটাই হচ্ছে আমাদের জন্য এখনকার বড় লিপ ফরওয়ার্ড, এখানে আমরা থাকতে চাই এবং ওখানে বাংলাদেশকে সামনে রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো এবং সব আমাদের যারা স্টেক হোল্ডার আছে সবার ঐকমত্য চাই আমরা। এটাই হচ্ছে আমাদের আউটলুক এখনকার। মাননীয় উপদেষ্টা আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কিছু কিছু দেশের সাথে আমাদের সম্পর্ক কিছুটা স্পর্শকাতর, এটা গোপন করার কোনো বিষয় নাই। সেই স্পর্শকাতর দেশগুলোর সম্পর্কে আসলে, এবং আমরা জানি যে আমাদের দেশে পাবলিক সেন্টিমেন্টও তাদের বিরুদ্ধে আছে, সেই সব দেশের বিরুদ্ধে কখনো কখনো পক্ষেও আছে বিপক্ষেও আছে। সেই সব দেশ নিয়ে কোনো কথা হলো কিনা, এবং সে যে দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী লুকিয়ে আছেন এখনো, সেখানে চলে গেছেন, সেই দেশ নিয়ে কোনো আলোচনা বা সেই বিষয়ে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা? আমাদের অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি, আমি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে প্র্যাগমেটিজম দরকার। কোন রকম হটকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। আমরা আমাদের জায়গায় কিভাবে আমাদের শক্তি বৃদ্ধি করা যায় ওইদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কি করলো সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। বাংলাদেশ যদি নিজের সক্ষমতা বাড়াইতে পারে তাহলে বাংলাদেশের বার্গেনিং পাওয়ার বাড়বে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, এবং ওইটা আমাদের জনগণকে উপকৃত করবে। একটা প্রশ্ন হচ্ছে যে গেল সরকার কি ধরনের হটকারী ডিসিশন নিয়েছিল সেগুলো পর্যালোচনা করবেন কিনা, এক। আর দুই হচ্ছে 8 আগস্টের পরে আপনাদের সরকারও কূটনীতির ক্ষেত্রে কোথাও কোথাও প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়েছেন বলে আপনারা মনে করেন কিনা? যদি গত সরকার হটকারিতার চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে যে এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে। আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগমেটিজমের জন্য, যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি, কিন্তু এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। যদি আমরা দেখি যে কোনোভাবে আমাদের কোনো কাজের কারণে আমরা এটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা কোনোভাবে গুরুতর হয়ে উঠছে, আমরা সেই ক্ষেত্রে রেস্ট্রেন্ট অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি যে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার জন্য। সুতরাং এখানে কোনো হটকারিতার অবস্থান আর নেই। ধন্যবাদ সবাইকে। প্লিজ। এটা কোনো দ্বিপাক্ষিক আলোচনা ছিল না। আমরা পররাষ্ট্রনীতি সংলাপ বলে একটা সিরিজ চালু করেছি, তার আজকে প্রথম অনুষ্ঠানটা ছিল এবং মাননীয় উপদেষ্টা আপনাদের অনেকগুলো কৌতূহলের উত্তর দিয়েছেন।
আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে দ্বিপাক্ষিক বিষয় সংক্রান্ত এবং সেটা প্ল্যাটফর্ম ডিফারেন্ট। অনেক ধন্যবাদ। এটা দ্বিপাক্ষিক না দোষী ভাই, প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারেন। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং এর রেজাল্ট আমরা কবে পাবো, বা সেটা অনেকগুলো ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশনগুলো এখনো অনেকে আজকের এখানে এটা আলোচনা হয়নি। ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ চলছিল, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। জালিয়াতির মাধ্যমে প্রকল্প ব্যয় বৃদ্ধি, নকশা পরিবর্তন, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার সহ অন্তত 6টি অভিযোগে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের সাবেক প্রকল্প পরিচালক KKM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিকেলে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন। অভিযোগের ব্যাপারে তিনি জানান, ক্ষমতার অপব্যবহার করে প্রকল্প পরিচালক 7,000 কোটি টাকার প্রকল্পের ব্যয় বাড়িয়ে 22,000 কোটি টাকায় উন্নীত করেছেন। এছাড়া সয়েল টেস্ট ও নকশা পরিবর্তনের 900 কোটি, সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করতে অযৌক্তিকভাবে 12 কোটি টাকা তছরুফ করেছেন। এসবের বাইরে ঠিকাদারদের কাছ থেকে কমিশন বাণিজ্য সহ সুনির্দিষ্ট 6টি অভিযোগের কথা বলেন দুদক মুখপাত্র। এই ব্রিফিংয়ে একটা মামলার কথা জানান এই কর্মকর্তা। অ্যাকোমোডেশন বিল বা কাগজে বিলের মাধ্যমে ঋণের অর্থ ব্যয় দেখিয়ে বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বস্বীকৃত খুনি মন্তব্য করে প্রখ্যাত সাংবাদিক ও লেখক শফিক রহমান বলেছেন, দীর্ঘ প্রক্রিয়া নয়, শেখ হাসিনার বিচার 1 সপ্তাহেই সম্ভব। দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব আন্দোলন আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড, বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিক রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলকে আর্থিক সহযোগিতার পাশাপাশি তারা যাতে সমাজে সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সীমান্তরক্ষী বাহিনীর নাম বিজিবি থেকে পুনরায় বিডিআর করা সহ একাধিক প্রস্তাব দেন সিনিয়র এই সাংবাদিক। অনুষ্ঠানে বক্তব্যে সাবেক সেনা সদস্যরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করতেই পরিকল্পিতভাবে ঘটেছিল বিডিআর হত্যাকাণ্ড। শেখ হাসিনাই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, কেননা তিনিই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তারপরেও তিনি আরেকটি ঘটনাকাণ্ড ঘটিয়েছেন, এই যে যাকে বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল, এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি। 25-26 ফেব্রুয়ারি পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জেল জুলুমের অত্যাচার সহ চাকরিচ্যুত করা হয়। যেমন আমি সুন্দরবন, সাতক্ষীরা সুন্দরবনের মাঝখানে আমার মতন লোকেরও 7 বছর সাজা হয়েছে, একটাই কারণ আমি সাক্ষী দিতে আমি রাজি হই নাই। শেষ ইচ্ছে অনুযায়ী সিলেটের কানাইঘাটে বিএনপি নেতা হারিস চৌধুরীকে সমাহিত করা হয়েছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। হারিস চৌধুরীকে সমাহিত করার কি প্রক্রিয়া চলছে, বিস্তারিত জানাবেন। আমরা রয়েছি কানাইঘাটের যেখানে হারিস চৌধুরী যে এতিমখানাটি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক এটির সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। সিলেটে যখন ওনাকে আজকে সকালে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু আমরা জানতাম যে কানাইঘাটে তার যে শেষ ইচ্ছা ছিল, তার মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল এইখানে উনি সমাহিত হবেন, এবং সেই ইচ্ছা অনুযায়ী কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়। আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে বিকেল 4টা থেকে 4:30টার দিকে এখানে ওনাকে নিয়ে আসা হয়, এবং অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করছিলেন এখানে। আমরা দেখেছিলাম যে শত শত গ্রামবাসী, হাজারখানেক গ্রামবাসী কিন্তু এখানে অপেক্ষা করছিলেন তীর্থের কাকের মতো এক নজর তাদের প্রিয় মানুষটিকে দেখার জন্য। এবং তারা আমাদের যেমনটি বলছিলেন যে আসলে হারিস চৌধুরী দীর্ঘদিন কিন্তু অনেক অবহেলিত হয়েছেন, দীর্ঘ 15টি বছর কিন্তু অবহেলার শিকার হয়েছেন। এবং বিশেষ করে যেটি হয়েছে যে উনি কিন্তু আমরা একটু বলে রাখা ভালো, 2021 সালের 3 সেপ্টেম্বর উনি কিন্তু মারা যান, এবং ছদ্মনামে মাহমুদুর রহমান নামে কিন্তু উনাকে সমাহিত করা হয়। এবং
সাভারে সমাহিত করা হয়, কিন্তু উনার যে শেষ ইচ্ছা ছিল সিলেটের মাটিতে উনার জন্মস্থানে উনি সমাহিত হবেন, সেই ইচ্ছাটি কিন্তু পূরণ হয়নি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উনার মেয়ে কিন্তু এই সামিরা তানজিন কিন্তু তার বাবার মরদেহ আবার সেই সাভার থেকে তুলে নিয়ে আসেন এবং সিলেটে কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করেন। দীর্ঘ 4 বছরের উপরে হয়ে গেছে, দীর্ঘ 4 বছরের উপরে পর কিন্তু সেই প্রত্যাশিত জায়গায় ওনাকে সমাহিত করা হচ্ছে। আমরা আছি এখন সেই জায়গায় যেমনটি বলছিলাম যে ওনাকে সমাহিত করা হয়েছে কানাইঘাট উপজেলারই সড়কের বাজারে, এবং এটা হারিস চৌধুরী প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার পাশে। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি, যখন সকালবেলা ওনাকে সিলেটে নিয়ে আসা হয় তারপরে কিন্তু দুপুর 2টার দিকে সিলেটের শাহিদগাঁ ময়দানে কিন্তু ওনাকে সর্বস্তরের মানুষ যাতে শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু বিকালের দিকে উনাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং এখানে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়। উনি একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় এবং সমস্ত আনুষ্ঠানিকতার পরে কিন্তু উনি যেমনটি চেয়েছিলেন, ওনার যেমনটি স্বপ্ন ছিল যে কানাইঘাটে সমাহিত হওয়া, তেমনটি কিন্তু হয়েছে এবং সেই দীর্ঘ চাওয়ার একটি অবসান হয়েছে। এবং অনেক স্বপ্ন ছিল ওনার যে গ্রামে আসবেন, হয়তো আসা হলো না, শেষ আশাটি ওনার হয়নি। তো এই ছিল আর কি সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ আগে সমাহিত করা হলো আলহাজ আবুল হারিস চৌধুরীকে। বিএনপি নেতা হারিস চৌধুরীকে দাফন করা হচ্ছে তার শেষ ইচ্ছা অনুযায়ী সিলেটের কানাইঘাটে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। চলে যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের তদন্ত কাজ আশানুরূপভাবে এগোচ্ছে না বলে অভিযোগ করে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন, আওয়ামী লীগ শাসনামলের মতো গ্রেফতার বাণিজ্য এখনও চলছে। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন, পর্যবেক্ষণ ও প্রস্তাব শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আনু মোহাম্মদ বলেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় গণতান্ত্রিক অধিকার কমিটির সরেজমিনে পরিদর্শনের উপর ভিত্তি করে আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে 5 দফা প্রস্তাবনা তুলে ধরেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় এবং চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুন হন। ঘটনার দিন কলোনির 2টি মন্দির ও 8টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিজনদের মধ্যে কেউ এই হত্যাকাণ্ডের সাথে যদি যুক্ত থাকে, যদি সেটা তদন্তে প্রমাণিত হয়, তাহলে তাদের বিচার করতে হবে। কিন্তু যেভাবে গোটা সেবক কলোনিকে হত্যাকারী হিসেবে দেখানো হচ্ছে, সেটা গোটা সম্প্রদায়কেই হুমকির মুখে ফেলে দিচ্ছে। মানুষকে ব্যাপকভাবে হয়রানি এবং গ্রেপ্তার বাণিজ্যের অবস্থা তৈরি করা হচ্ছে। এই গ্রেপ্তার বাণিজ্যটা আমরা হাসিনা আমলে ব্যাপক আকার ধারণ করতে দেখেছি, সেটা এখনও অব্যাহত আছে। এটি হচ্ছে আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। হত্যাকাণ্ডের পরে যথাযথ তদন্ত কাজ না চালিয়ে, যেমন এখানে উল্লেখ করা হয়েছে যে সিসিটিভি ক্যামেরা যথেষ্ট ছিল, বেশ কয়েকটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটাকে ব্যবহার করা হচ্ছে না করে তদন্ত কাজটাই এমনভাবে করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধী যারা তারা ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে শাস্তি হবে, সেটা ঠিক মতো হচ্ছে না। দেশের আর্থিক খাত বহুগুণ এগিয়েছে, তবে যতটুকু যাওয়া প্রয়োজন ছিল তা যায়নি। কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়মের কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, আর্থিক খাত না এগিয়ে যাওয়ার পেছনে সংশ্লিষ্ট সবাই দায়ী, তবে ব্যাংক খাত সামনে এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। ব্যাংকিং খাতে প্রশিক্ষণের মাধ্যমে পরিচালকদের দক্ষতা ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে হবে। তা না থাকলে এই খাতের পরিবর্তন আসবে না। সেই সাথে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতের ক্ষত বাড়বে বলে জানান তিনি। ব্যাংকিং খাত যতদূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যতদূর এগুতে পারত, সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতা আছে। তো
যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয় নাই, সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিজ্ঞান মেলায় অংশ নিয়েছেন স্কুল ও কলেজের 350 শিক্ষার্থী। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। একই সাথে আয়োজন করা হয় রুবিক্স কিউব ও কুইজ প্রতিযোগিতা। মূলত আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। একই সাথে এই ধরনের মেলা বিজ্ঞান খাতে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এছাড়া এই মেলায় বিজয়ের জন্য আর্থিক প্রণোদনাও দেয়া হয়। বিজ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আপনার জন্য সম্পদ, আপনি আমরা সেই সম্পদকে কাজে লাগাতে চাই। ইনোভেশনের মধ্য দিয়ে দুনিয়াকে পাল্টায় দিতে পারে, এই স্বপ্নটা আমাদেরকে সবাই মিলে দেখাইতে হবে, যাতে করে ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড তৈরি হয়। আমাদের এই প্রজন্ম এমনভাবে গড়ে উঠুক, বিজ্ঞান মনস্ক হবে এবং তারা ইসলামকে, ধর্মকে উন করার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় সারা দেশে শুরু হয়েছে নৌপথে পণ্য পরিবহন। শ্রমিকরা কাজে যোগ দেয় নৌবন্দর ও ঘাটগুলোতে কর্মব্যস্ততার পাশাপাশি জাহাজ থেকে হচ্ছে পণ্য খালাস। শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর সকাল থেকে কর্মমুখর চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর। পুরোদমে চলছে জাহাজ থেকে ভোগ্যপণ্য, কয়লা, পাথর, ভুট্টা, গম, তেল সহ নানা পণ্য খালাস। স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি, যশোরের নোয়াপাড়া সহ দেশের সকল নদী বন্দরের কাজ। পুনরায় কাজে ফিরে খুশি শ্রমিকরা। সংশ্লিষ্টরা জানান, গেল দুদিন প্রায় 10 থেকে 12 লাখ টন পণ্য নিয়ে সারা দেশে ভাসছিল কয়েক হাজার লাইটার জাহাজ। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে চাঁদপুরের 7 নৌ শ্রমিক হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন নৌ শ্রমিকরা। কাজ চলতেছে, আমাদের লেবারদেরও হাসি খুশি আছে, আমাদের সুপারভাইজারও সবাই কাজ করতেছে, সবার কাজ চলে হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। শ্রমিকে মোটামুটি কাজ ধরছে আর কি। লোটাঘাটে লোড আনলোড চলতেছে। সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5 নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। আসামিরা হলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত, জেলা আওয়ামী লীগের সদস্য শাহরুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও ছাত্রলীগ কর্মী মুজিবুর রহমান। তাদের বিরুদ্ধে গত 4 আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার মামলা রয়েছে। সিলেটের বিশ্বনাথে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের 22 নেতাকর্মী। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করেন তারা। পরে ম্যাজিস্ট্রেট শুনানি শেষে 16 জনের জামিন মঞ্জুর করে 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 4 আগস্ট বিশ্বনাথের আল হেরা শপিং কমপ্লেক্সে ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগে দ্রুত বিচার আইনের 4 এবং 5 ধারায় মামলা করা হয়। বেতন ভাতার সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন ট্রেনি চিকিৎসকরা। কি সিদ্ধান্ত হয়েছে তা জানতে সেখানে সরাসরি চলে যাচ্ছে, যুক্ত হচ্ছে সহকর্মী মুজাহিদ শুভর সঙ্গে। শুভ, বৈঠকে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? ভারত প্রেমী রয়েছে, আপনারা দয়া করে ভারতে চলে যান। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করার অধিকার আপনাদের নেই। আমরা আপনাদের এই যে ডিসিশন জানুয়ারি থেকে 30 এবং জুলাই থেকে 35 করবেন, আমরা এই ডিসিশনকে প্রত্যাখ্যান করলাম। আমাদের দাবি হলো আপনারা 35 করতে হবে জানুয়ারি থেকে। এটাই আমাদের দাবি, এটাই আমাদের। যখন কোনো দাবি যৌক্তিকতাকে, সকল অযৌক্তিকতাকে হার
বানিয়ে যৌক্তিক হয়, সেটা আর দাবি থাকে না, সেটা অধিকারে রূপান্তরিত হয়। এটা এখন সমস্ত ডাক্তার সমাজের অধিকার আদায়ের একটা আন্দোলন এবং সেটা সমস্ত ডাক্তারদের গণ আন্দোলন। সবাইকে ধন্যবাদ। আমরা আমরা যখন স্যারের কাছে গিয়েছি বা বিভিন্ন স্যারদের কাছে আজকে গিয়েছি, তারা আমাদেরকে একটা ডিসিশন জানিয়েছে। আমরা আমাদের ডিসিশন সেখানে জানাই নাই। আমরা আমাদের ডিসিশন মবের উপর ছেড়ে দিয়েছি। মব ডিসিশন হলো, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের ডিসিশন হলো আমরা জুলাই থেকে যে 35 করা হবে সেটা আমরা মানি না। আমরা যাই জানুয়ারি থেকেই করতে হবে। এখন কথা বলবে আপনারা সবাই ডিসিশন নিয়েছেন, আজকে থাকবেন। আপনারা যতক্ষণ থাকবেন আমরা ততক্ষণ থাকবো। আপনাদের ডিসিশন আমাদের ডিসিশন, কিন্তু ডিসিশন নিয়ে চলে গেলে চলবে না। ডিসিশন নিয়ে চলে গেলে চলবে না। এখন ভবিষ্যতের জন্য আজকে থেকে আমরা জানাবো কতক্ষণ আমরা অবস্থান করব। মানুষ আছে সবার সাথে কথা বলে। এখন যেহেতু সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখানে থাকবে, তাদের দাবি রিভাইজ হয়েছে যে সরকারের যে প্রস্তাবনা যে জানুয়ারি থেকে 30 এবং জুলাই থেকে 35, এখন ডাক্তারের সকল চিকিৎসকের দাবি রিভাইজ হয়ে সেটা হয়েছে জানুয়ারি থেকে 35 এবং সেটা প্রজ্ঞাপন আকারে আসতে হবে। এটা যেহেতু জনগণের দাবি, যেহেতু চিকিৎসক সমাজের দাবি, এটা আমাদের সবার দাবি। ব্রিফ করছিলেন আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকরা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সঠিক সময়ে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পারায় ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলী মাখতার খান। দুপুরে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে ক্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালী করতে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন এই কথা বলেন তিনি। সম্মেলনে চালের দাম বৃদ্ধি, আলুর মজুত এবং ভোক্তা অধিকারের সাময়িক অভিযানে কোনো ফলাফল না আসা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। ভোক্তার মহাপরিচালক আরও বলেন, উৎপাদন ও চাহিদার সঠিক তথ্য না পাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ব্যবসায়ীদের সাথে সভা করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রমজানে ন্যায্য মূল্য নিশ্চিতে ছোলা, চিনি, খেজুর, তেলসহ বিভিন্ন পণ্যের কর মওকুফের কথাও জানান তিনি। একটু পরামর্শ দিবেন। রাঙামাটিতে বাধ্যতামূলকভাবে প্রিপেইড মিটার নেওয়া বন্ধ, বিল বেশি কাটা ও মিটার ভাড়ার সময়সীমা নির্ধারণ সহ 16 দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বিদ্যুৎ সেবার মান উন্নত ও গ্রাহকদের হয়রানি কমাতে এই উদ্যোগ বলে জানিয়েছে সংগঠনটি। আজ সকালে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে এই স্মারকলিপি দেয় সংগঠনটি। সুজনের দাবির মধ্যে উল্লেখযোগ্য মিটারের ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে জানানোর ব্যবস্থা করা, হতদরিদ্র গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা, পূর্ব ঘোষণা ছাড়া মিটার লক বন্ধ না করা এবং মিটার স্থাপনের ক্ষেত্রে বকেয়া থাকলে আগেই গ্রাহককে নোটিশ দিয়ে জানানো। স্মারকলিপি জমা দেওয়ার পর নির্বাহী প্রকৌশলী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী, পুরুষ, শিশু সহ 66 জনকে উদ্ধার করেছে পুলিশ। ভোরে টেকনাফ উপজেলার বাবারছড়া ইউনিয়নে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় 5 দালালকে। উদ্ধারকারীদের মধ্যে 61 জন রোহিঙ্গা এবং 5 জন বাংলাদেশি নাগরিক। দালালদের কাছ থেকে 4টি রাইফেলের গুলিসহ অস্ত্র উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ থানার ওসি জানান, মানব পাচারের খবর পেয়ে অভিযান চালালে 10 থেকে 15 জন পালিয়ে গেলেও অস্ত্রসহ কয়েকজনকে আটক করা হয়। আটক হওয়া দালালদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ময়মনসিংহে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী। সকালে জয়নুল সংগ্রহশালা থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগ্রহশালা প্রাঙ্গণে শেষ হয়। সেখানে শিল্পাচার্যের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগ্রহশালার কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা। আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এছাড়া সংগ্রহশালার মিলনায়তনে জয়নুল আবেদিনের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষাংশে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন অতিথিরা। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় ২ ক্রু বাদে বাকি সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ১৭৭ জনের মরদেহ। দুর্ঘটনার পর মুয়ান বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইয়নহাপের প্রতিবেদন বলছে, রোববার থাইল্যান্ডের ব্যাংকক থেকে ছেড়ে আসা জেজু এয়ারের ওই বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে একটি দেয়ালে আছড়ে পড়লে এটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ ক্রু ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাটির কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্বারোপের নির্দেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চো সেং মক। ইতিমধ্যে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ শুরুর কথা জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়। মরদেহ শনাক্তে জেজু এয়ারলাইন্সের কাছে প্রয়োজনীয় নথি চেয়েছে মুয়ানের দমকল বিভাগ। বলা হচ্ছে, গেল ৩ দশকে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখেনি দেশটির জনগণ। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনার মধ্যেই ঠিকঠাক অবতরণে ব্যর্থ হওয়ায় কানাডিয়ান প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কানাডার হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। PAL এয়ারলাইন্স দ্বারা পরিচালিত এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইটটি নিউফাউন্ডল্যান্ড থেকে আসার সময় ল্যান্ডিং গিয়ার ব্যর্থতার সম্মুখীন হলে এই দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় রাত ৯:৩০টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিমানটি বাম দিকে প্রায় ২০০ ডিগ্রি কোণে হেলে যাওয়ায় বিমানের ডান অংশ আছড়ে পড়ে। এক যাত্রীর বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বিমানটির ধারণ ক্ষমতা ৮০ জনের হলেও দুর্ঘটনার সময় কতজন আরোহী ছিলেন তা এখনও জানা যায়নি। এছাড়া হতাহতের খবর পাওয়া যায়নি। এবার খেলার খবর। বিপিএলে কনসার্ট ছাড়া আর কোথাও পরিবর্তন আসেনি, এমনটাই মনে করেন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। ইতিবাচক পরিবর্তনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। উইকেট আর সম্প্রচারের মান বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে, to give the best of the facilities, to give the best of the wickets, best technologies, whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। আমাদের বরিশাল থেকে অবজেকশন জানানো হয়নি এতটুকু শিওর, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। অবশেষে ম্যাচের আগের দিন টিকিট বিক্রির সময় জানালো বিসিবি। বিপিএলের টিকিট বিক্রি শুরু হয়েছে বিকেল থেকে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকে বিপিএলের টিকিট নিয়ে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের মাঝে উত্তেজনা দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি সামলাতে দুপুর 12টা থেকে বিসিবি থেকে জানানো হয়, বিকেল 4টায় অফলাইনে পাওয়া যাবে ম্যাচ টিকিট। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের আগের দিন বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সর্বোচ্চ ২,০০০ ও সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বিপিএলের টিকিট। আগামীকালকে হচ্ছে বিপিএল এর হচ্ছে ম্যাচ শুরু হবে, উদ্বোধনী ম্যাচ, কিন্তু দেখা যাচ্ছে টিকিটের বিষয় তারা হচ্ছে উদাসীন। খুব খারাপ অবস্থা। সকাল 7টা থেকে এখানে লাইন ধরে আসছি, কোনো টিকিটের কোনো খবর নাই, কিছু নাই, বিসিবির কোনো লোক নাই। পান বিক্রেতাকে বললাম যে টিকিটের বিষয়ে, যে টিকিট কবে দিবে। উনি বললেন যে যদি টিকিট নিতে হয় তাহলে কালকে সকালে 8টা বাজে এখানে চলে আসবেন, আমার কাছ থেকে আপনি টিকিট নেবেন। আমরা দর্শক হিসেবে কেন টিকিট পাই না, এই খবর কেন আমরা পাই না? টিকিটটা কি অনলাইনে দিবে না অফলাইনে দিবে? যদি অফলাইনে দিক, সেক্ষেত্রে ওনার কর্তৃপক্ষ এখানে আসুক, আইসা টিকিট দেওয়া শুরু করুক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv। এই লিঙ্ক